আবার ঠিক উত্তর পেয়ে বেতাল শ্মশানের সেই গাছে গিয়ে ঝুলে পড়ল, আর রাজাও তাকে তখনই নামিয়ে কাঁধে নিয়ে আবার রওনা হলেন। বেতালও তার চতুর্দশ গল্প বলতে আরম্ভ করল। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। কুসুমবতী নগরে সুবিচার নামে এক রাজা ছিলেন। তার কন্যা চন্দ্রপ্রভা রাজধানীর কাছেই উপবনে সখীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তারা উপবনে উপস্থিত হওয়ার আগেই মনস্বী নামে একজন রূপবান ব্রাহ্মণ কুমার ওই পথ দিয়ে যেতে যেতে পরিশ্রান্ত হয়ে স্নিগ্ধ ছায়ায় ঘুমিয়ে পড়েছিলেন। রাজকুমারী ও তাঁর সখীরা সেই ব্রাহ্মণ কুমারের কাছে উপস্থিত হলে তাদের পায়ের শব্দে ও কথায় ব্রাহ্মণ কুমারের ঘুম ভেঙে যায়। সামনেই অপূর্বাকে দেখে মুগ্ধ হলেন যুবক। এমন সুন্দরী মেয়ে তিনি ইতিপূর্বে কখনো দেখেন নাই। রাজকুমারীও এই রূপবান যুবক কখনো দেখেন নাই। চার চক্ষের মিলন হলো। সখীরা রাজকুমারীর মনের অবস্থা বুঝতে পেরে তাড়াতাড়ি সেখান থেকে তাকে নিয়ে রাজধানীতে চলে গেল। ব্রাহ্মণ কুমার এই বিরহ সহ্য করতে না পেরে সেখানেই মূর্ছিত হয়ে পড়লেন। সেই সময় শশী ও ভূদেব নামক দুই পথিক সেখানে পৌঁছলেন। তারাও পরিশ্রমে ক্লান্ত। তারা কামরূপ থেকে বিদ্যা শিক্ষা করে দেশে ফিরছিলেন। তারা যুবককে ওই অবস্থায় দেখে ভূদেব তার সঙ্গীকে বললেন, বলো তো শশী, এভাবে অচেতন হয়ে পড়ে আছে কেন? জ্ঞান আছে বলে তো মনে হচ্ছে না। শশী বললেন, চোখে মুখে জলের ঝাপটা দিলেই এর জ্ঞান ফিরে আসবে, তখন জেনে নেওয়া যাবে কারণটা কি। এই কথা বলে দুজনে জলের ঝাপড় দিয়ে তার জ্ঞান ফিরিয়ে এনে এর কারণ জিজ্ঞাসা করলেন। যুবক বললেন, সে কথা শুনে আর কি লাভ ভাই? তোমরা আমার এই দুঃখ দূর করতে পারবে না। মাঝখান থেকে আমার কথা শুনে আমাকে উপহাস করবে। ভূদেব বললেন, তুমি আমাকে সমস্ত খুলে বলো, আমি প্রতিজ্ঞা করছি যেমন করে পারি তোমার দুঃখ দূর করব। তখন মনস্বী তাকে সব কথা খুলে বললেন, কিছুক্ষণ আগে এক অপরূপা সুন্দরী এই উপবনে বেড়াতে এসেছিলেন। তার উপলাবণ্যে মুগ্ধ হয়েই আমার এই অবস্থা হয়েছে। তাকে না পেলে আমি প্রাণে বাঁচব না। ভূদেব বললেন, তুমি কিছুমাত্র চিন্তা করো না, এখন আমার সঙ্গে চলো। তুমি যাতে তাকে পাও তার সব ব্যবস্থা আমি করছি। যদি অকৃতকার্য হই তবে তোমাকে উপযুক্ত অর্থ দিয়ে বিদায় দেব। যুবক বললেন, যদি আমি তাকে আমার স্ত্রী রূপে না পাই তবে অর্থের আমার প্রয়োজন নেই। ভূদেব হেসে বললেন, অবশ্যই তোমার ইচ্ছা পূর্ণ করব, আমাদের সঙ্গে চলো। নিজের বাড়িতে নিয়ে গিয়ে ভূদেব তাকে একাক্ষর মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন, এই মন্ত্রের এমন গুণ, এই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তুমি এক যুবতীতে পরিণত হবে। আবার ইচ্ছে করলেই নিজের 16 বছরের স্বরূপ প্রাপ্ত হবে। তখন মনস্বী মন্ত্র প্রয়োগে 16 বছরের এক সুন্দরী কন্যা হয়ে গেলেন। ভূদেব হলেন 80 বছরের এক বৃদ্ধ ব্রাহ্মণ। মনস্বীকে বধূর বেশে সাজিয়ে রাজা সুবিচারের কাছে উপস্থিত হলেন। রাজা বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে সিংহাসন থেকে উঠে এসে তাকে প্রণাম করে সম্মানের সঙ্গে বসতে বললেন। ব্রাহ্মণ রাজাকে আশীর্বাদ করে আসন গ্রহণ করলেন। রাজা জিজ্ঞাসা করলেন, প্রভু কোথা থেকে আসছেন? বৃদ্ধ ব্রাহ্মণ বেশি ভূদেব বললেন, মহারাজ, আমার সঙ্গে যাকে দেখছেন এ আমার পুত্রবধূ। একে তার বাপের বাড়ি থেকে আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গ্রামে ওলা ওঠা দেখা দেওয়ায় আমার ব্রাহ্মণী ও ছেলে গ্রাম ছেড়ে চলে গিয়েছে। কোথায় আছে জানি না। তাদের খুঁজতে দেশে দেশে ঘুরতে চাই, কিন্তু
কিন্তু পুত্রবধূকে কোনো বিশ্বস্ত লোকের হাতে না দিয়ে যেতে পারলে বিদেশে গিয়েও শান্তি পাবো না। চিন্তা করে দেখলাম আপনি দেশের রাজা, আপনার মতো বিশ্বস্ত আর কে আছে? তাই আমার একান্ত বিনীত অনুরোধ, আমার এই পুত্রবধূকে আপনি আশ্রয় দিয়ে আপনার কন্যার ন্যায় আপনার অন্তঃপুরে রাখুন। ফিরে এসে আমার বৌমাকে নিয়ে যাব। রাজা বললেন, আপনার প্রস্তাবে আমি সম্মত হলাম। রাজা হিসাবে এটা পালন করা অবশ্য কর্তব্য। ভূদেব রাজাকে আশীর্বাদ করে রাজার হাতে পুত্রবধূকে দিয়ে চলে এলেন। রাজকন্যা একজন সমবয়স্কা সঙ্গী পেয়ে খুশি হলেন। অল্প সময়ের মধ্যে দুজনের খুব ভাব হলো। একসঙ্গে থাকা, এক বিছানায় শোয়া প্রভৃতির দ্বারা দুজনে দুজনকে ভালোবেসে ফেলল। একদিন রাজকন্যার মনের ভাব বুঝবার জন্য কথা প্রসঙ্গে বলল, ভাই, তুমি সবসময় কি চিন্তা করো বলো তো? চিন্তায় চিন্তায় তুমি ক্রমেই রোগা হয়ে যাচ্ছ। তখন রাজকন্যা প্রাণের কথা খুলে বললেন, কিন্তু তার নাম ঠিকানা কিছুই জানি না। মনস্বী রাজকন্যার প্রাণের কথা শুনে উৎফুল্ল হলেন। তিনি রাজকন্যাকে বললেন, প্রিয় সখী, আমি যদি সেই ব্রাহ্মণ কুমারের সঙ্গে তোমার মিলন করিয়ে দিই, তাহলে বলো আমাকে কি পুরস্কার দেবে? রাজকন্যা বললেন, যদি এই অসম্ভবকে সম্ভব করতে পারো তবে চিরকাল আমি তোমার দাসী হয়ে থাকব। মনস্বী তখন মন্ত্র বলে আপন শরীরে আবির্ভূত হলে রাজকন্যা বিস্মিত হয়ে সমস্ত বিষয় জানতে চাইলেন। ব্রাহ্মণ যুবক মনস্বী তখন তাকে সমস্ত খুলে বললে গান্ধর্ব মতে তাদের বিয়ে হলো। এর কিছুদিন পর রাজকন্যা সন্তান সম্ভবা হলেন। একদিন রাজা সুবিচার মন্ত্রীর বাড়ি সপরিবারে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন। রাজকন্যা ব্রাহ্মণ বধূরূপী মনস্বীকে চোখের আড়াল করতে পারতেন না, সে কারণ রাজকন্যা তাকেও সঙ্গে নিয়ে গেলেন। মন্ত্রীপুত্র ব্রাহ্মণ বধূর রূপলাবণ্যে এমনই মোহিত হলেন যে তিনি তার বন্ধুকে বললেন, যদি ওই স্ত্রীরত্ন না পায় তবে আত্মহত্যা করব। তখন মন্ত্রীপুত্রের বন্ধু অন্য উপায় না দেখে মন্ত্রীকে সমস্ত বিষয় জানালেন। মন্ত্রীও ছেলের কথা চিন্তা করে রাজাকে তার পুত্রের অবস্থা বললেন। রাজা শুনে খুবই রেগে বললেন, এ আপনি কি মূর্খের মতো কথা বলছেন? এক ব্রাহ্মণ তার পুত্রবধূকে বিশ্বাস করে আমার কাছে রেখে গিয়েছেন, তার অনুমতি না নিয়ে এমন অন্যায় কাজ করা কিভাবে সম্ভব? আপনার এ অন্যায় অনুরোধ প্রাণ গেলেও আমি রাখতে পারবো না। মন্ত্রী নিরাশ হয়ে ফিরে এলেন এবং পুত্রের অবস্থা দেখে তিনিও আহার নিদ্রা ত্যাগ করলেন। মন্ত্রীর অনুপস্থিতিতে রাজকার্য ঠিকমতো চলছে না দেখে অন্যান্য রাজপুরুষেরা রাজাকে বললেন, মহারাজ, মন্ত্রীপুত্রের যা অবস্থা তাতে তিনি প্রাণে বাঁচবেন মনে হয় না। যদি পুত্রের মৃত্যু হয় তবে মন্ত্রীও বাঁচবেন বলে মনে হয় না। আপনার মন্ত্রীর মতো জ্ঞানী ও বিচক্ষণ দ্বিতীয় কেউ নেই। এই মন্ত্রী না থাকলে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। আমাদের একান্ত অনুরোধ, ব্রাহ্মণ পুত্রবধূকে মন্ত্রীর গৃহে পাঠিয়ে দিন। ব্রাহ্মণ অনেকদিন দেশ ছাড়া হয়তো আর না ফিরতেও পারেন। যদি ফিরে আসেন তখন যথেষ্ট অর্থের লোভ দেখালে তিনি আর আপত্তি করবেন না। ব্রাহ্মণরা সাধারণতই অর্থলোভী হয়। যদি অর্থে কাজ না হয় তবে ব্রাহ্মণ পুত্রের অন্য কোনো কন্যার সঙ্গে বিয়ে দিলেই ব্যাপারটা মিটে যাবে। রাজা অনেক ভাবনা চিন্তা করে ব্রাহ্মণ বধূর কাছে গিয়ে মন্ত্রীপুত্রের প্রার্থনা জানালেন। ব্রাহ্মণ বধূরূপী মনস্বী বললেন, মহারাজ, আপনি দেশের রাজা, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। বিশেষত আমি এখন অসহায় অবস্থায় আপনার আশ্রয়ে আছি, আপনার আদেশ পালন করা আমার উচিত। কিন্তু মহারাজ, আপনি একটু চিন্তা করে দেখুন, আমি বিবাহিতা নারী,
বিবাহিতা নারীর অন্য পুরুষের সেবা করা শাস্ত্র নিষিদ্ধ ও নিন্দার বিষয়। আপনি সুবিচারক হয়ে এই অন্যায় প্রস্তাব কিভাবে করছেন বুঝতে পারছি না। প্রাণ গেলেও আপনার আদেশ পালন করা আমার পক্ষে সম্ভব না। রাজা শুনে খুবই বিষণ্ণ অন্তরে অন্তঃপুর থেকে বেরিয়ে এলেন। মনস্বী ভাবলেন, অবস্থা যা দাঁড়িয়েছে তাতে এখানে থাকা আর ঠিক হবে না। এই ভেবে মন্ত্র বলে পুরুষ বেশে রাজপ্রাসাদ থেকে পালিয়ে গেলেন। এই খবর রাজার কাছে গেলে তিনি খুবই চিন্তায় পড়লেন। ব্রাহ্মণ এসে যখন তাঁর পুত্রবধূকে নিতে চাইবেন তখন তিনি কি করবেন? ব্রাহ্মণ বধূর কাছে ওই অন্যায় প্রস্তাব করা ঠিক হয় নাই। মনস্বী রাজপ্রাসাদ থেকে সোজা গিয়ে উপস্থিত হলেন ভূদেবের বাড়ি। সমস্ত শুনে তিনি খুব খুশি হলেন। মনে মনে ভাবলেন, ব্যাপারটা বেশ জমে উঠেছে। বন্ধু শশীকে এক যুবা সাজিয়ে ভূদেব নিজে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে রাজার কাছে উপস্থিত হলেন। রাজা পূর্বের মতো আসন থেকে উঠে এসে ভক্তি সহকারে প্রণাম করে ব্রাহ্মণকে বসতে অনুরোধ করে বললেন, আপনার ফিরতে এত দেরি হলো কেন? ভূদেব বললেন, অনেক কষ্টে পুত্রকে ফিরে পেয়েছি, এখন পুত্রবধূ সহ নিজের বাড়ি ফিরে যাব। রাজা ব্রহ্মশাপের ভয়ে কোনো কথা না লুকিয়ে সব কথা সবিস্তারে ব্রাহ্মণকে বললেন। ব্রাহ্মণ শুনে রাগে কাঁপতে কাঁপতে বললেন, এই কি রাজার কাজ হয়েছে? এইভাবে বিশ্বাসঘাতকতা করা কি কোনো মানুষের উচিত কাজ? রাজা অনেক অনুনয় বিনয় করে বললেন, আমাকে ক্ষমা করুন, আপনার যে ক্ষতি আমি করেছি যে কোনো মূল্যে তা পরিশোধ করতে আমি প্রস্তুত। ভূদেব বললেন, বেশ, আপনার কন্যার সঙ্গে আমার পুত্রের যদি বিয়ে দেন তবেই আপনার প্রতিজ্ঞা পালন করা হবে। রাজা নিরুপায় হয়ে এই প্রস্তাবে সম্মত হলেন এবং শুভ দিনে বিয়ে হয়ে গেল। ভূদেব রাজকন্যা নিয়ে বাড়িতে উপস্থিত হলে শশী এবং মনস্বী দুজনেই রাজকন্যাকে নিজ স্ত্রী রূপে দাবি করলেন এবং পরস্পরে ঝগড়া করতে লাগলেন। মনস্বী বললেন, একে আমি অনেক দিন আগেই গান্ধর্ব মতে বিয়ে করেছি এবং আমার দ্বারা এর গর্ভসঞ্চার হয়েছে। শশী বললেন, কোনো কথা শুনতে চাই না, রাজা সকলের সামনে রাজকন্যার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, এই বিয়ে বৈধ, সুতরাং রাজকন্যা আমার স্ত্রী। গল্প এখানেই শেষ করে বেতাল বলল, এখন বলো মহারাজ, শাস্ত্র ও যুক্তি অনুসারে কার স্ত্রী হওয়া উচিত এই রাজকন্যার? বিক্রমাদিত্য বললেন, এর উত্তর খুব সহজ, মনস্বীর স্ত্রী হবে এই রাজকন্যা। বেতাল বলল, কিন্তু শাস্ত্রে আছে কন্যার দান বিক্রয় পরিত্যাগে পিতামাতার সম্পূর্ণ অধিকার আছে। রাজা সকলের সামনে ধর্ম সাক্ষী রেখে শশীকে কন্যাদান করেছেন, মনস্বী কিভাবে দাবি করতে পারে? রাজা বললেন, তুমি যা বলছো তাকে আমি অস্বীকার করছি না, কিন্তু মনস্বী এই কন্যাকে পূর্বেই বিয়ে করেছে এবং তার সহবাসে গর্ভ সঞ্চার হয়েছে। এই অবস্থায় মনস্বীর স্ত্রী হলে ধর্ম রক্ষা হয়, সতীত্ব রক্ষাও হয়। বেতাল খুশি হয়ে রাজার কাঁধ থেকে নেমে সেই গাছে গিয়ে উঠল, আর রাজাও পুনরায় তাকে কাঁধে নিয়ে চলতে আরম্ভ করল। বেতালও তার পঞ্চদশ গল্প বলতে আরম্ভ করল। গল্পটি শুনতে হলে নজর রাখুন এই চ্যানেলে। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।